সবাই শুনতে পাচ্ছ, সাউন্ড দেখতে পাচ্ছ সকলে? রিপ্লাই করবে আমাকে প্লিজ। সবাই শুনতে পাচ্ছ সাউন্ড? প্লিজ আমাকে একটু সবাই রিপ্লাই করবে। কারা কারা সাউন্ড শুনতে পাচ্ছ ঠিকঠাক প্লিজ রিপ্লাই করবে আমাকে একটু। গুড, সকলে শুনতে পাচ্ছ ঠিকঠাক ভাবে? ওকে, চলো আজকে আমরা রিডিং কম্প্রিহেনশন আরো বেশ কয়েকটা করবো। রিডিং কম্প্রিহেনশন আজকে চলো। দেখো, আমি আজকে বেশ কয়েকটা বড় প্যাসেজ তোমরা করবে, ঠিক আছে? যেভাবে আগের দিন বলেছি সেভাবেই করতে হবে। তো এখানে আমরা কয়েকটা কোয়েশ্চেন্স করব। তো চলো এগুলো করা যাক। আমি একটা পেজের মধ্যে তোমাদের খালি অপশনস রাখবো এবং আরেকটা ট্যাবের মধ্যে আমি খুলে রাখবো হচ্ছে তোমাদের প্যাসেজ, ঠিক আছে? তো আমরা কোয়েশ্চেন প্রথমে পড়বো, প্যাসেজে আসবো, আনসার করব, তারপরে আমরা সঠিক আনসার চুজ করব। সবাই ক্লিয়ার? তো আমি প্যাসেজটা এই ট্যাবে রাখছি এবং পাশের ট্যাবে আমাদের অপশনস আছে। আগে আমরা পড়বো হচ্ছে কোয়েশ্চেন্স। চলো শুরু করা যাক। তো প্রথমে, হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ? ইন্ডিয়া জেনারেটস অ্যাট লিস্ট 25,940 tons of plastic waste daily. The fuel produced from plastic waste can be used as a blend in stationary diesel machines like generators. The National Highways Authority of India is planning to use plastic waste in making roads. In the construction of 1 kilometer of road, 9 tons of bitumen can be saved by using plastic waste. তো আমরা এখানে কি করব? এখানে আমাদেরকে যেগুলো দিয়েছে যে কোন স্টেটমেন্টটা ট্রু নয়, আমাদের ব্যাপারটা হচ্ছে যে অপশনস গুলো আমরা পড়লাম সেই অপশনস গুলোর মধ্যে থেকে আমরা স্পেসিফিক যে ডেটাগুলো সেই ডেটাগুলোকে একটু জাস্ট মার্ক করে রাখবো। চলো, এখানে বেশ কয়েকটা ডেটা পাচ্ছি, যেরকম 25,940 টনসের প্লাস্টিক ওয়েস্ট ডেইলি জেনারেট হয় ইন্ডিয়াতে। এটা যেমন একটা তথ্য পাচ্ছি, তথ্যগুলোকে একটু খেয়াল রাখতে হবে। দাও, চলো এই তথ্যগুলোকে খেয়াল রাখতে হবে। তো তথ্যগুলো দেখে নিই একবার, তাহলে কতটা প্লাস্টিক তৈরি হচ্ছে? 25,940। The fuel produced from plastic waste can be used as a blend in stationary diesel machines like generators. তাহলে ইউজ করা যেতে পারে কি হিসাবে? ব্লেন্ড হিসাবে ডিজেল মেশিনসে। হয়ে গেল। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ইজ প্ল্যানিং টু ইউজ প্লাস্টিক ওয়েস্ট ইন মেকিং রোডস। তাহলে রোড মেকিং এ প্লাস্টিক ওয়েস্ট ব্যবহার করবে, এটা NHAI অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বলেছে। আর কনস্ট্রাকশন অফ 1 কিলোমিটার রোডে, যদি 1 কিলোমিটার রোড বানানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের 9 টন বিটুমিন লাগে। কত টন লাগে? 9 টন বিটুমিন লাগে যদি আমরা 1 কিলোমিটার রাস্তা করতে চাই। ক্যান বি সেভড বাই ইউজিং প্লাস্টিক ওয়েস্ট, মানে কি 9 টন বিটুমিন সেভ হয়ে যাবে যদি আমরা 1 কিলোমিটার রাস্তা প্লাস্টিক ওয়েস্ট দিয়ে বানাই। মানে 1 কিলোমিটার রাস্তা বানাতে 9 টনের মতো বিটুমিন লাগে। তো আমরা এবারে চলে আসবো প্যাসেজের মধ্যে, দেখি এখানে কোনটা সঠিক। তো প্রথমে আমরা দেখে নিই যে এখানে ইন্ডিয়া জেনারেটস 25,940 টন প্লাস্টিক। তো আমরা এটা একদম ঠিকঠাক তথ্য। তো এটা ঠিকঠাক তথ্য যদি হয় তাহলে আমরা কোনটা ঠিকঠাক নয় জিজ্ঞাসা করেছে, কোনটা মিথ্যে, তাহলে এটা তো ঠিকই আছে, তাই না? at least 25,940 tons, তাই তো লেখা আছে। at least 25, একদমই তাই লেখা আছে। তাহলে এটা আমাদের ট্রু হয়ে গেল। আমার চাই ফলস, আমার ফলস লাগবে। কি লিখে দিলাম? the fuel produced from plastic waste can be used as blend in stationary diesel machines like generator. জেনারেটরে ইউজ করা যেতে পারে আমাদের প্লাস্টিক ওয়েস্ট থেকে তৈরি করা ফুয়েল। দেখা যাক প্লাস্টিক ওয়েস্ট থেকে তৈরি করা ফুয়েল কি জেনারেটরের কাজে লাগবে? Proper waste management system of plastic that gets recycled often due to which makes the recycling process water intensive, expensive. It is process of cleaning the plastics before recycling.
is required to wash collected plastic, especially if it is were greasy. তাহলে কি হয়ে গেল? আচ্ছা, এবারে আসছি এক্সপার্টস এ প্রপার ওয়েস্ট কালেকশন এন্ড ম্যানেজমেন্ট ইজ এট দ্য কোর অফ এনশিওরিং মোর প্লাস্টিক গেটস রিসাইকেল ইনস্টেড অফ এন্ডিং আপ ল্যান্ডফিলস এন্ড ওশনস। Researchers from various institutes cannot be recycled further or the uncyclable. আচ্ছা, আর কি দেখা যাক, জেনারেটরে ইউজ হতে পারে কিনা দেখছি আমি। এখানে জেনারেটরের কোথাও লেখা তো দেখতে পাচ্ছি না এখন অবধি। আচ্ছা, পাওয়া গেছে। The fuel produced can currently be used as a blend. দেখো ব্লেন্ড যেটা লেখা আছে একদম তুলে দিয়েছে, ব্লেন্ড ইন স্টেশনারি ডিজেল মেশিনস লাইক জেনারেটরস। তাহলে জেনারেটরসে এখানে কি করা যাবে, ক্যান বি ইউজ, ঠিকই আছে। তাহলে এই তথ্যটাও আমার ঠিক, তাহলে আমাদের 2 নম্বরটাও ঠিক, এটাও ঠিক। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ইজ প্ল্যানিং টু ইউজ প্লাস্টিক ওয়েস্ট ইন মেকিং রোডস। এনএইচএআই প্ল্যান করছে প্লাস্টিক ওয়েস্ট দিয়ে রোড বানাবে। তো দেখা যাক এখানে কোথায় লেখা আছে, এনএইচএআই খুঁজতে থাকো। এনএইচএআই কোথায় লেখা আছে, এনএইচএআই কোথায় লেখা আছে? ন্যাশনাল হাইওয়ে ইন্ডিয়া ইজ কারেন্টলি স্কেলিং আপ হিজ টেকনোলজি টু ইউজ প্লাস্টিক ওয়েস্ট ইন মেকিং রোডস। পাওয়া গেছে তো, এই তো, এই যে Highways Authority of India is currently scaling up his technology to use plastic waste in making roads. পাওয়া গেছে, এটাও আমাদের ট্রু। তাহলে এটা ট্রু হয়ে গেল, এটা ট্রু হয়ে গেল, এটা ট্রু হয়ে গেল। আর এখানে বলেছে ইন দা কনস্ট্রাকশন অফ 1 কিলোমিটার অফ রোড, এটাই বাকি থাকছে, তবুও আমরা দেখে নেবো একবার। অফ রোড 9 টনস অফ বিটুমেন ক্যান বি সেভড। তাহলে এখানে দেখি 9 টনস অফ বিটুমেন লেখা আছে কিনা, তো এখানে দেখে নাও। কোথায় লেখা আছে 9 টনস? আচ্ছা, এখানে বলেছে দ্য কনস্ট্রাকশন অফ এভরি কিলোমিটার অফ রোড রিকোয়ার্ড 9 টনস অফ বিটুমেন এন্ড 1 টন অফ প্লাস্টিক ওয়েস্ট। দিস মিন্স ফর এভরি কিলোমিটার অফ রোড 1 টন বিটুমেন ইজ সেভ। তাহলে কত টন বাড়ছে? 1 টন বাড়ছে না? তো রাস্তা তৈরি করতে গেলে বিটুমেন ছাড়া তো রাস্তা হবে না, শুধু প্লাস্টিক দিয়ে হবে না, আর প্লাস্টিক মিশিয়ে করতে পারি। তো এখানে বলছে কতটা সেভ হবে যদি আমরা প্লাস্টিক ওয়েস্ট ইউজ করি, 1 টন বিটুমেন সেভ হবে। আর এখানে আমাকে কি দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে যে বলছেন 1 কিলোমিটার রাস্তা বানাতে 9 টন বিটুমেন সেভ হবে। তাহলে এটা তো ভুল লেখা আছে না, ফলস এটা। তাহলে আমাদের ডি তে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? তো এরকম তোমাদের করতে হবে খুঁজে খুঁজে নিয়ে। চলো, হুইচ অর্গানাইজেশন মেক্স ব্লকস এন্ড টাইলস ফ্রম দ্য প্লাস্টিক ওয়েস্ট? কোন অর্গানাইজেশন ব্লকস এবং টাইলস বানাচ্ছে প্লাস্টিক ওয়েস্ট থেকে? আইআইটি দিল্লি, সিএসআইআর, টিইআরআই, বিএএসএফ। দেখা যাক কোনটা আছে, এগুলো মনে রাখো জাস্ট অপশনস গুলোকে। চলে যাবো, কারা টাইলস বানাচ্ছে, চলো টাইলস খোঁজো। টাইলস কারা বানাচ্ছে প্লাস্টিক দিয়ে, সেটাই খুঁজতে হবে। টাইলস কারা বানাচ্ছে, এখনো আসেনি। না, ফসিল ফুয়েল বানাচ্ছে, বিএসএফ ফুয়েল বানাচ্ছে, এই মেক টাইলস। তাহলে এখানে কোনটা করছে, কারা করছে? এটা এটা হচ্ছে সিএসআইআর ল্যাবরেটরি। দেখো সিএসআইআর ল্যাবরেটরি, না সিএসআইআর ল্যাবরেটরি কি করছে, অলসো ইউজ ট্রেডেড প্লাস্টিক্স কেমিক্যালি ট্রিটেড ইট মিক্সড উইথ ফিলার্স টু মেক টাইলস। তো টাইলস বানাচ্ছে এরা সিএসআইআর। তাহলে দেখা যাক সিএসআইআর আছে কিনা, একদম আছে সিএসআইআর, অপশন নাম্বার বি হয়ে গেল কারেক্ট। চলো, আচ্ছা ব্লকস এন্ড টাইলস বলেছে, তো দেখা যাক ব্লকস এন্ড টাইলস। ব্লকস এখানে শুধু ফিলার্স, নতুন মেক টাইলস বলেছে, আমাকে ব্লকসও লাগবে। দেখা যাক আইআইটি ব্লকস বানাতে পারছে কিনা। হ্যাঁ, এক মিক্স অফ প্লাস্টিক স্টোন হ্যাজ বিন ইউজড টু ক্রিয়েট এ ব্লক দ্যাট ক্যান বি ইউজড ইন ফ্লোরিং। এই সিএসআইআর ল্যাবরেটরি অলসো ইউজ ট্রেডেড প্লাস্টিক্স কেমিক্যালি। ঠিক আছে, তো এটা সিএসআইআরই বানাচ্ছে। ওকে, নেক্সট চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। what has been developed by Dr. Rajagopalan Vasudevan? Rajagopalan Vasudevan কি বানিয়েছে? প্রফেসর তিয়াগার্জার কলেজ অফ ইঞ্জিনিয়ারিং মাদুরাই। তো আমরা কি করব, আমরা এই ডক্টর এই জায়গাটা খুঁজবো, এই রাজা গোপালান বাসুদেবনের নামটাকে খুঁজবো জাস্ট, আর কিছুই না। তাহলে আনসার বেরিয়ে চলে আসবে। এখানে অপশন পড়ার দরকার নেই, কারণ কিওয়ার্ড আমার জানা আছে। চলো রাজা গোপালান বার করো দেখি, কোথায় রাজা গোপালান আছে। সুনীল পান্ডে, রাজা গোপালান, এখানে রাজা গোপালানের নাম নেই, সুনীল পান্ডে। আচ্ছা, কোথায় আছে রাজা গোপালান? পাওয়া গেছে, চলো। আচ্ছা দেখো, a German chemical producer called BASF is also breaking down waste plastic and using it as a raw material for chemicals instead of using material derived from fossil fuel. One cost-effective solution was developed by Dr. Rajagopalan Vasudevan, professor at
তীরগার্জার কলেজ অফ ইঞ্জিনিয়ারিং মাদুরাই। সেটা কি? ফসিল ফুয়েল, ওয়ান কস্টেবল সলিউশন ওয়াজ ডেভেলপড বাই দ্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ইজ কারেন্টলি স্কেলিং আপ। তাহলে এটা ফসিল ফুয়েলেরটাই বানিয়েছে, তার মানে এটাই এটা এ করেছে, আর তো কিছু দেখা যাচ্ছে না, তাই না? কস্ট এফেক্টিভ একটা সলিউশন বানিয়েছে। দেখা যাক এখানে কি আছে। মেথড ফর ইউজিং প্লাস্টিক ফর রোড কনস্ট্রাকশন, মেথড ফর এক্সট্রেক্টিং র ম্যাটেরিয়াল ফর কেমিক্যালস। এখানে আনসার হয়ে যাবে কেমিক্যালস, তাই তো? ডিজেল বানানো তো কোথাও দেখায়নি আমাকে। রাজাগোপালনের সাথে ডিজেল বানানো কিছু আছে? ফসিল ফুয়েল, ডিজেল বানাচ্ছে না, নর্মাল ফসিল ফুয়েল থেকে, ডিরাইভ ফ্রম ফসিল ফুয়েল থেকে ম্যাটেরিয়াল না নিয়ে তারা ওয়েস্ট প্লাস্টিক থেকে ফুয়েল বানাচ্ছে। তো কস্ট এফেক্টিভ সলিউশন এটা একটা, তাহলে এখানে এটাই হবে। তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে কেমিক্যালস এর জন্য, তাই তো? ফুয়েলস এর কথা কোথাও লেখা নেই, ফর কেমিক্যালস। ডিজেল বানাচ্ছে না কেউ, চলো ডিজেল বানানো যাবে না, প্লাস্টিক ওয়েস্ট দিয়ে ডিজেল বানানো যাবে না। 4 নম্বর, দ্য অ্যাবভ প্যাসেজ মেইনলি টক্স অ্যাবাউট। এই প্যাসেজটা কি নিয়ে কথা বলছে? মেইনলি কি নিয়ে কথা বলছে? থিম জিজ্ঞাসা করেছে বা সেন্ট্রাল আইডিয়া, দ্য প্রবলেমস অফ রিসাইক্লিং প্লাস্টিক ওয়েস্ট, পুটিং দ্য প্লাস্টিক ওয়েস্ট টু ইউজ বাই রিসাইক্লিং, দ্য নিড অফ রিসার্চ টু ম্যানেজ প্লাস্টিক ওয়েস্ট, দ্য প্লাস্টিক ওয়েস্ট জেনারেটেড ইন ইন্ডিয়া। কোনটা করবে? তাহলে বাই রিসাইক্লিং, পুটিং দ্য প্লাস্টিক ওয়েস্ট টু ইউজ, তাই না? কতভাবে প্লাস্টিক ওয়েস্ট কি ইউজ করা যায় সেটা নিয়ে, কিভাবে রিসাইকেল করা যায় সেটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। এটাই তো মূল ব্যাপার, প্লাস্টিককে কি করে রিসাইকেল করতে পারি আমরা। চলো নেক্সট 5 নম্বর, হোয়াট মেক্স দ্য রিসাইক্লিং অফ প্লাস্টিক রিসোর্স ইন্টেন্সিভ। মানে এই যে প্লাস্টিক যে রিসোর্স, সেটার যে রিসাইক্লিং, সেটা এটাকে এতটা ইন্টেন্সিভ কি করে বানাচ্ছে? প্লাস্টিক ওয়েস্ট কালেকশন, দ্য ব্রেকিং ডাউন অফ প্লাস্টিক ইন মলিকিউলস, দ্য ক্লিনিং অফ দ্য প্লাস্টিক ওয়েস্ট, দ্য রিসার্চ রিকোয়ার্ড ফর রিসাইক্লিং। তো এই রিসাইক্লিং ফ্রম প্লাস্টিক রিসোর্সটা প্রচন্ড ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে, কোন জিনিসটা এটা বানাচ্ছে? তো দেখা যাক, ইন্টেন্সিভ কথাটা খুঁজবো আমরা, দেখি লাস্টেই থাকতে পারে, সম্ভবত এগুলো লাস্টে থাকে। সেভ হুইচ কজ, আচ্ছা এটা তো হয়ে গেল। আর কি আছে? প্লাস্টিক ডাজ নট হ্যাভ টু বি সেগ্রিগেটেড, ইভেন মাল্টিলেয়ার প্লাস্টিক ক্যান বি ইউজড ইন দ্য মিক্স। আচ্ছা, ইন্টেন্সিভ বার করতে হবে। আচ্ছা, উপরে আরো আছে, in lot water wash, আচ্ছা with the solvent, doctor director energy। আর দেখি হ্যাঁ পাওয়া গেছে। আচ্ছা এই দেখো পাওয়া গেছে এটা, যে ইট ইজ দ্য প্রসেস অফ ক্লিনিং দ্য প্লাস্টিক বিফোর রিসাইক্লিং দ্যাট মেক্স ইট রিসোর্স ইন্টেন্সিভ। রিসোর্সটা ইন্টেন্সিভ এই কারণে, কারণ এটার যে ইউজ করার আগে বা রিসাইকেল করার আগে প্লাস্টিকটাকে ক্লিন করার প্রসেসটা প্রচন্ড লম্বা, ঠিক আছে? তাহলে প্রসেস অফ ক্লিনিং, তাই জন্য জিনিসটা রিসোর্স গুলো ইন্টেন্সিভ। চলো দেখা যাক তাহলে কি আনসার আছে, দেখি অপশনে। তাহলে এটা হয়ে যাবে ক্লিনিং, তাই তো? ক্লিনিং অফ দ্য প্লাস্টিক ওয়েস্ট, ক্লিনিং করে তারপরে রিসাইকেল করতে হবে, না তো রিসাইকেল করা যাবে না, আগে ক্লিনিং করতে হবে। এটাতেই অনেকটা টাইম লেগে যায়, ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে যার জন্য। বোঝা গেছে সকলে? ক্লিয়ার? চলো নেক্সট, এবার 6 থেকে 10 আমরা এদিকে প্যাসেজ দিয়ে দিচ্ছি। প্যাসেজ থাকলে এখানে, আর এটা হচ্ছে তোমার কোশ্চেন। চলো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু। তাহলে আগে কি করতে হবে? অপশনস গুলো পড়ে নিতে হবে। বাই সেপ্টেম্বর দ্য সোয়াবিন ক্রপ শুড হ্যাভ বিন রেডি ফর টেকিং টু আস্থা মান্ডি। বাই সেপ্টেম্বর সোয়াবিন ক্রপ গুলো প্রস্তুত হয়ে যাবে আস্থা মান্ডিতে নিয়ে যাওয়ার জন্য। দ্য 3-acre প্লট অফ কামাল সিং হ্যাড গিভেন নিয়ারলি 16 কুইন্টালস অফ সোয়াবিন ইন পাস্ট ইয়ার। আগের বছরে কামাল সিং দিয়েছে প্রায় 16 কুইন্টাল অফ সোয়াবিন 3-acre প্লট থেকে। In July August, the actual rainfall was 25.6% below the long period average. Information গুলো জাস্ট পড়ে নিতে হবে। From 1 to June 25,
September, 58% more rainfall was recorded than the region's historical normal. চলো, তো আমরা কোন কোন জায়গাগুলো খুঁজবো? প্রথমত আমরা নিচ থেকে শুরু করি, ফ্রম 1 জুন টু 25 সেপ্টেম্বর খুঁজবো। ঠিক আছে, আর কি কি খুঁজবো? জুলাই আগস্ট খুঁজবো, এবং এই নাম্বারটা খোঁজার চেষ্টা করব। 3 একর প্লট অফ কামাল সিং এর নামটা খুঁজবো, এবং সে কতটা সয়াবিন নিয়েছে, 16 কুইন্টাল, এটাকে আমরা খুঁজবো। ডেটাগুলো খালি দেখে নেবে কোন জিনিসগুলো খুঁজতে হবে। 22 সেপ্টেম্বর খুঁজবো, এবং সয়াবিন কর্প আস্থা মান্ডিতে কখন যাচ্ছে, তার মানে আস্থা মান্ডি এই ব্যাপারটা খুঁজবো। তো এগুলো খুঁজলেই আমাদের স্টেটমেন্ট ট্রু কি ফলস সেটা চলে আসবে। চলো দেখি। আচ্ছা, standing in ankle deep water engulfing his field, Kamal Singh Dhengar takes a wild shot at the likely yield from the soybean crop that practically lies in ruins behind him. 1 bag, 2 bags with difficulty notes that 58 years old with a re-smile minutes after a fresh spell of rains has lashed Gardia Sirajuddin village in Astha Tehsil of Madhya Pradesh, Sehor district. While the same 3 acre plot had given nearly 16 quintals of soybean last year, Dhangar this time isn't sure he can even afford labors to harvest the negligible produce staring in his face. তার মানে এখানে হচ্ছে 3 একর প্লট থেকে চলে এসেছে 16 কুইন্টালস অফ সয়াবিন। তার মানে এটা ঠিকই আছে। তাহলে এটা যদি আমি দেখি এখানে কত দিয়েছে সয়াবিন ক্রপ, তাহলে এটা আমার ট্রু হয়ে গেল। ইন দা পাস্ট ইয়ার, আগের বছর বলেছে, আগের বছর বলেছে, দেখো তো। হ্যাঁ, লাস্ট ইয়ার মানে পাস্ট ইয়ার, ঠিকই আছে, তাই না? লাস্ট ইয়ার মানে পাস্ট ইয়ার। চলো, এটা হয়ে তাহলে লাস্টে ধানগার দিস টাইম ইজ ইন সোয়ার, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, হি ড্রস সোলেস অনলি ফ্রম হিজ নট বিং অ্যালোন। মোস্ট ফার্মার্স আর গার্দিয়া সিরাজউদ্দিন অ্যাজ ওয়েল এজ নেবারিং ভিলেজেস হ্যাভ রিপোর্টেড ওয়াইড স্প্রেড ড্যামেজ টু দেয়ার অলরেডি ম্যাচিওর স্ট্যান্ডিং ক্রপ। মানে ওই ভালো সয়াবিন হয়েছিল, কিন্তু ভাই এত বৃষ্টি হয়েছে আর ধরে রাখতে পারেনি। গুলাব সিং, হু ওনস 10 acres not far from Dhangar's field, is ruining his decision to have taken an additional 6 acres of land on lease of কাল্টিভেটিং সয়াবিন এন্ড হুইট। আচ্ছা, এগুলো তো লাগবে না আমার, আমার তো যেগুলো দরকার সেগুলোকেই দেখবো আমি শুধুমাত্র। এই যে পাওয়া গেছে, দেখো এখানে বলেছে 1 জুন থেকে 1 জুন, ফ্রম 1 জুন 1 to 25 সেপ্টেম্বর। না রে ভাই, প্যারাগ্রাফ তুমি কি প্রথম ক্লাস করোনি? এসডি আজকে প্রথম ক্লাস করছো? প্যারাগ্রাফ রাইটিং হচ্ছে না, রিডিং কম্প্রিহেনশন, আনসিন প্যাসেজ। প্যাসেজ দিয়েছে, প্যাসেজ থেকে কোশ্চেন আনসার করতে হবে। সিলেবাস তো পড়ে নেবে বাবা, সিলেবাসটা পড়ে নাও অ্যাটলিস্ট। চলো, ফ্রম 1 জুন 1 to 25 সেপ্টেম্বর, তাহলে এটা কবে হয়েছে? এখানে কবে হয়েছে? শেহর ফলস হ্যাজ রিসিভড, ভালো করে দেখো, ওয়েস্টার্ন এমপি ইন হুইচ শেহর ফলস হ্যাজ রিসিভড 133.4 millimeter of average rainfall from 1 June to 25, ঠিক আছে, September, 58% more than the region's historical normal, 84.3 millimeter for this period. এটা দিস পিরিয়ড বলেছে, আর এটা এই সেপ্টেম্বরে 1-3-3-5 ছিল, 1-3-3-5। চলো দেখি আছে কিনা। "58% more rainfall recorded than the region's historical normal", এটাও তো ট্রু দেখলাম আমরা এখন, তাই তো? এটাও ট্রু হলো। আর কোনটা ট্রু আছে? এইটা ট্রু আছে। By September, soybean crop should have been ready for taking to Astha Mandi. By September. ওয়াইডের নেই, আমার তো ক্লাব বিয়ে চলছে, তো আমার পেড ব্যাচ চলছে তো সাড়ে 9টা, ওয়াইডের টাইম পেরিয়ে গেছে। হ্যাঁ, কালকে করে দিতে বলো। আচ্ছা, এই দেখো, I have paid the owner 1.5 lakh by now. This soybean crop should have been ready for taking to Astha Mandi. কিন্তু এটা কি সেপ্টেম্বরের মধ্যে বলেছে? না, this I have paid the owner by now. This should have been ready for taking to Astha Mandi.
বাট মাই এক্সপেন্সিভ পারসুট, ওটা কি সেপ্টেম্বরে হচ্ছে নাকি? বাই নাও তো সেপ্টেম্বরে কি হচ্ছে এটা? সেপ্টেম্বরের কথা তো লেখা নেই ভাই। বাই সেপ্টেম্বর, বাই সেপ্টেম্বর, বাই সেপ্টেম্বর কোথাও পাচ্ছি না। আচ্ছা, ফর দিস পিরিয়ড মানে সেপ্টেম্বর মাসের কথা হচ্ছে এখানে, তাই তো? আচ্ছা, এখানে কি বলেছে দেখো, in June, the opening month of the southwest monsoon season, the rains were actually 25.6 below the long period average. In July, they were 31.2% above average. তো দেখা যাক এখানে কি দিয়েছিল। In July August, the actual rainfall was 25.6 below the long period average. July August কি দিয়েছে এখানে? শুধুমাত্র জুলাই দিয়েছে, আর এটা তো দিয়েছে দা জুলাইয়ের জন্য 31.2 দিয়েছে, 31.2, তাই না? আচ্ছা, that surplus rose to 63.6 in August. 63.6% হচ্ছে অগাস্টে। আর এই যে 25.6% যেটা বলছে, এটা কবে হয়েছে? এটা জুনে হয়েছে, তাই তো? এখানে কি দিয়েছে? জুলাই আগস্ট অ্যাকচুয়াল রেনফল ওয়াজ 25.6 বিলো দ্য লং পিরিয়ড। জুলাই আগস্টের কথা বলছে তো। জুলাই আগস্ট যদি ধরি আমি, এটা হচ্ছে জুলাই 31.2 আর 63.6। তো দেখো 31.2 আর 63.6 যদি আমি যোগ করি, 6 এর 2 8, 3 এর 1 4, 6 এর 3 9, এটাকে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 4 দুগুণী 8, 7 দুগুণী 14, 47.4% হচ্ছে অ্যাভারেজ। যদি আমি দুটোকে মিলিয়ে অ্যাভারেজও করি তাও 47.4 আসছে। এটা কখনের 25.6 আছে, 25% জুনের জন্য আছে। ব্যাস ধরে ফেলেছি কোনটা মিথ্যে কথা বলেছে, ধরে ফেলেছি, তাহলে আনসার হয়ে যাবে এটা, তাই না? 25.6 হলো জুলাই আগস্ট, কেন? ওটা তো জুনের কথা বলেছে, এটা এত যেহেতু জুনের কথা বলছে, এটা তো জুলাই আগস্টের দিয়ে দিচ্ছে। জুলাই আগস্টের অ্যাভারেজ বার করে দেখছি 47 আসছে, তাই না? তো আমরা ওই জন্য এটা ভুল আছে, তার মানে ফলস। আমাকে জিজ্ঞাসা করেছে কোনটা ফলস, হুইচ অফ দ্য স্টেটমেন্টস ইজ নট ট্রু, এটা সত্যি নয়, তাহলে এটা সত্যি নয়, এটা জুনের জন্য আছে, এটাই হচ্ছে ফলস। আনসার হয়ে গেল সি। বোঝা গেল? একটু খুঁজতে হবে এগুলো। 1 থেকে জুন 58% ঠিকই আছে, এটা আমরা দেখে ফেলেছি। খালি মেলাবে, তোমাকে মেলাতে হবে, আর কিছু না। হোয়াট প্রবলেম আর দ্য ফার্মার্স অফ শেহর ডিস্ট্রিক্ট এমপি ফেসিং? শেহর ডিস্ট্রিক্টের যে এমপি মধ্যপ্রদেশে, তো তারা সেখানকার ফার্মার্সরা কি প্রবলেমে পড়েছে, প্রবলেম গুলো পড়ে নাও। দ্য এক্সেসিভ রেন হ্যাজ ড্যামেজ দ্য সয়াবিন ক্রপ, দে ক্যান নট মেক সিডস ফ্রম দেয়ার ক্রপ, দ্য সয়াবিন ইল্ড হ্যাজ diminished, they cannot take their produce to the market. ঠিক আছে, চলো দেখি এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে। আচ্ছা দেখি, কবে বললো? শেহর ডিস্ট্রিক্ট না? শেহর ডিস্ট্রিক্ট, শেহর ডিস্ট্রিক্টের কথা বলেছে। এখানে অন্যান্য জেলা চলে এসছে, আমাকে শেহর ডিস্ট্রিক্টটাই লাগবে শুধু। শেহর ডিস্ট্রিক্টে কি হয়েছে, কোথায় গেল? এই যে ওয়েস্টার্ন এমপি ইন হুইচ শেহর ফলস হ্যাজ রিসিভড 133.5.4 millimeter of average rainfall from 1 June 1 to 25 centimeter September, 58% more than the region's historical normal 84.3 millimeter for this period. However, the real story lies in the month-wise figures. তার মানে এখানে আমাদের প্রচুর বেশি বৃষ্টি হয়েছে, এর জন্যই হচ্ছে, এটাই তো প্রবলেম, আর কি হবে? More rains predicted over the next few days. আচ্ছা দেখি, আর ফার্মার্স অফ শেহর,
ফার্মার্স অফ শেহর, এখানে কি বলেছে দেখি, হোয়াট প্রবলেম আর দ্য ফার্মার্স অফ শেহর ডিস্ট্রিক্ট ইন এমপি ফেসিং। ঠিক আছে, এটা তো গুড়িয়া সিরাজউদ্দিন। ধানগড়, এই যে one bag, 2 bags with difficulty, notes the 58-year-old with a very re-smile meets after a fresh spell of rains has lashed Guradia Sirajuddin village in Astha Tehsil of Madhya Pradesh, Shehor district, while the same 3-acre plot had given nearly 16 quintal. তার মানে এখানে শেহর ডিস্ট্রিক্ট বলা হয়েছে। তাহলে এটাই প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এটাই তো, আর কি, আর তো কিছু দেখা যাচ্ছে না, তাই না? আর কিছু নেই, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে কোনটা হবে? তাহলে এক্সেসিভ রেন হ্যাজ ড্যামেজ দ্য সয়াবিন ক্রপ, আর তো কিছু হবে না। আবার কি, চলো নেক্সট, এই নম্বর হবে 8 নম্বর। ইন ওয়েস্টার্ন এমপি, বললো না প্রথমে, দেখো বলে দিয়েছে প্রথমে তো শেহর ডিস্ট্রিক্টে এতটা জল, পা অব্দি জল। এই যে বলছে যে আমাদের পুরো 1 ব্যাগ কোথায় গেল, এই যে স্ট্যান্ডিং ইন অ্যাঙ্কেল ডিপ ওয়াটার এনগালফিং ইজ ফিল্ড, কামাল সিং ধানগড় টেক্স এ ওয়াইল্ড শট এট দ্য লাইকলি ইল্ড ফ্রম দ্য সোয়াবিন ক্রপ দ্যাট প্র্যাকটিক্যালি লাইজ ইন রুইন্স বিহাইন্ড হিম। মানে কি লাইজ ইন রুইন্স, মানে পুরো শেষ হয়ে গেছে বৃষ্টির জন্য। চলো তাহলে এখানে ইন ওয়েস্টার্ন এমপি হোয়ার শেহর ইজ সিচুয়েটেড, হোয়াট ইজ দ্য নর্মাল অ্যাভারেজ রেনফল ফ্রম জুন টু সেপ্টেম্বর? জুন টু সেপ্টেম্বরের মধ্যে নর্মাল রেনফল কত অ্যাভারেজ? 158, 113, 84, 5.3, 133.5। দেখো দুটো ডেটা আছে, কিন্তু আমাকে দেখতে হবে এখানে জুন থেকে সেপ্টেম্বর বলেছে, তো দেখা যাক এখানে ওয়েস্টার্ন ঘাট, has received 133.5 average rainfall from 1 June to September, 58% more than regions historical normal of। আচ্ছা হিস্টোরিক্যাল নর্মাল দেখো কত বলেছে, হিস্টোরিক্যাল নর্মাল বলছে 84.5.3, এটা নর্মাল বৃষ্টিপাত ওখানকার। আর 1335 এটা এবারে হয়েছে, বেশি বৃষ্টি হয়েছে। নর্মাল কত হচ্ছে? নর্মাল হয়ে যাচ্ছে 845.3, তাই তো? বুঝতে পেরেছো? পিডিএফ এখনো দেয়া হয়নি, পিডিএফ পেয়ে যাবে, চিন্তা নেই। স্যার এক্সামে এগুলো তো টাইম লেগে যাবে অনেকটা, হ্যাঁ তো তাই জন্য তো দেবে তোমাকে, তোমার টাইম নষ্ট করার জন্য। এবার যত তুমি প্র্যাকটিস করতে থাকবে তত বেশি তোমার হবে। চলো নেক্সট, এটা অঙ্কের মতো, এগুলো এই দেখতে দেখা অভ্যেসটা করতে হবে, যে কিভাবে কোন জায়গাটা থেকে আমি 84.3 পেলাম। ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দ্য দেয়ার মিনিং। এ দেখো, এবারে দেখো এখানে কয়েকটা শব্দ দিয়েছে, তোমাকে এদের মিনিং যার মানে যেটা তার সাথে মেলাতে হবে। ধরো এখানে বলছে হ্যাভক, এবারে হ্যাভক কথাটার অর্থ হচ্ছে যখন ধ্বংস হয়, কোনো কিছু যখন ধ্বংস বা কি চলে, ওয়েদারে যখন ঝড় বৃষ্টি হয়, তো সেটাকে কি বলি? দুর্যোগ। তো দুর্যোগকে আমি কি বলতে পারি? আন্ডারটেকিং মানে দায়িত্ব নেওয়া, সাবমার্জ মানে অর্ধ নিমজ্জিত হওয়া। তাহলে রুইন বা ধ্বংস হওয়া ইংরেজি কি হবে? ক্যালামিটি। ক্যালামিটি মানে দুর্যোগ। তাহলে হ্যাভকের সাথে আমার কে যাবে? 3 যাবে। তাহলে এর সাথে যদি আমার 3 যায়, এ দিয়ে 3 কোন অপশন আছে? দেখো এর সাথে 3 একটাই অপশন আছে, বাদ বাকি দেখে লাভ নেই, আনসার করে দাও। ক্লিয়ার? বুঝলে? তাহলে দেখো হ্যাভকের মানে রুইন, রুইন মানে ক্যালামিটি, বা এনগাল্ফ মানে কি? এনগাল্ফ মানে তোমাকে ভরাট করে রেখে দিয়েছে। তাহলে ভরাট করা ইংরেজি কি? সাবমার্জ। তুমি অর্ধ নিমজ্জিত হয়ে গেছো। তাহলে সি এর সাথে 2 যাবে। এবার সি এর সাথে 2 এখানেও আছে, এখানেও আছে। এবার তুমি এই দুটোর মধ্যে কোনটা নেবে? তো এর সাথে আমার যাচ্ছে 3। হ্যাভক মানে কি? হ্যাভক বলে ভাই পরীক্ষা হ্যাভক হয়েছে, জ্বালিয়ে দিয়েছি, মানে এটা কি? ধ্বংস করে দিয়েছি পুরো পরীক্ষার হলে গিয়ে। মানে কোশ্চেন যে সেট করেছে সেই পাগল হয়ে গেছে, এরকম করে অ্যান্সার কি করে করছে। তো হ্যাভক পরীক্ষা হয়েছে। তো হ্যাভক মানে রুইন, মানে ধ্বংস করে দেওয়া। তার মানে ক্যালামিট, দুর্যোগ। দুর্যোগ হলে ধ্বংস হয়। এখন একটা ঘূর্ণিঝড় আসলে, টাইফুন আসলে, সব ধ্বংস হয়ে যাবে। তাহলে হ্যাভকের সাথে ক্যালামিটি আছে, তাহলে এর সাথে 3 হয়ে যাচ্ছে। তাহলে আমার আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা। বলছে হু অ্যামং দ্য ফলোইং টুক অ্যান্ড 6 একর্স অফ ল্যান্ড ফর সয়াবিন কাল্টিভেশন ইন অ্যাডিশন টু হিজ অরিজিনাল 10 একর। মানে তার কাছে 10 একর জমি ছিল, শুধুমাত্র সয়াবিন কাল্টিভেট করবে বলে আরো 6 একর জমি সে কিনেছে।
এই লোকটার নামটা কি? এতক্ষণ ধরে তো আমরা পড়তে পড়তে এই যে রিকল ভ্যালুটা করা উচিত, রিকল ফ্যাক্টর আসতে হবে। এতক্ষণ বারবার করে আমরা পিছন দিকে কেন যাচ্ছি? একটু আগেই পড়লাম যে কে অ্যাডিশনাল আরো 10 একর থাকা সত্ত্বেও অ্যাডিশনাল আরো জমি কিনেছে সয়াবিনের জন্য। এ দেখো কি হচ্ছে, গুলাব সিং, এ দেখো কি বলেছে, গুলাব সিং হু ওজ 10 একর্স নট ফার ফ্রম ধানগার্স ফিল্ড। গুলাব সিং কি করেছে, ডিসিশন নিয়েছে যে আরো 6খানা সে একর কিনেছে এবং তার কাছে ছিল অলরেডি 10 একর। এই হচ্ছে সেই লোক গুলাব সিং। দেখি এখানে কে আছে, এই যে গুলাব সিং, আনসার হয়ে গেল অপশন নাম্বার বি। ক্লিয়ার, বুঝে গেছে? চলো, এটা করতে করতে তোমাদের স্পিড বেড়ে যাবে। চলো দেখি এবার তোমাদেরকে কয়েকটা বুদ্ধির কোশ্চেন আমি করব, বুদ্ধির কোশ্চেন, ঠিক আছে? চলো দেখি কে কে পারছো। দেখো আমি এখানে আর কোনো চাপ নেই, তোমাকে এদিক ওদিক করতে হবে না। প্যাসেজও এখানে আছে, প্যাসেজের জন্য কোশ্চেনও আমি এখানে দিয়েছি। কোশ্চেনটা পড়ো ভালো করে, দেখো একবার চেষ্টা করো নিজেরা, ঠিক আছে? দেখো কি বলছে, দ্য ওয়ার্ড কমান্ড মডিউল। এই কমান্ড মডিউল কথাটা এই প্যাসেজে দুবার ব্যবহার করা হয়েছে। এটার মানেটা কি হতে পারে, এটা কি ইন্ডিকেট করতে পারে? অ্যালার্মিং জার্নি, কমান্ডিং সিচুয়েশন, জার্নি ইনটু আউটার স্পেস, এ ফ্রাইটফুল ব্যাটল। ঠিক আছে, ফ্রাইটফুল ব্যাটল মানে ভয়ানক যুদ্ধ। আউটার স্পেসে ট্রাভেল করছে, কি ইন্ডিকেট করছে এই কমান্ড মডিউল কথাটা? তারপরে হচ্ছে অ্যালার্মিং জার্নি, খুবই বিপজ্জনক জার্নি একটা, এবং কমান্ডিং সিচুয়েশন মানে কি, কোন একটা কমান্ডিং সিচুয়েশন আছে এখানে। তো বল যেখানে ইনস্ট্রাকশন লাগবে সেখানে তাকে বলে কমান্ডিং সিচুয়েশন। তো কমান্ড মডিউল কথাটা কি জিনিসকে ইন্ডিকেট করছে? এই প্যাসেজটা পড়ে আমাকে আনসার করতে হবে। দেখি কে কে করতে পারে, ফটাফট করে করো, চেষ্টা করো, নিজেরা করো, সবগুলো আমি করে দিলে তো হবে না, চেষ্টা করো, ভুল হবে, তাড়াতাড়ি করে করো, ফাস্ট। এই কমান্ড মডিউল বলতে কোন জিনিসটাকে ইন্ডিকেট করা হচ্ছে এই প্যাসেজের মধ্য দিয়ে? দেখি কারা কারা পারছো, ট্রাই করো। 2 কেন পূজা দে? দেখো কি বলেছে ভালো করে দেখো, আই ফেল দ্য ওয়াল অফ টানেল শিভার, দ্য মাস্টার অ্যালার্ম স্কোয়েল থ্রু মাই ইয়ারফোনস, মানে অ্যালার্ম বেজে উঠেছে। জ্যাক ইয়েল্ড মানে চেঁচামেচি করা, চেঁচামেচি শুরু করে দিয়েছে। দ্যাট দেয়ার ওয়াজ এ ওয়ার্নিং লাইট অন, ফ্লিটিং বাট স্পেকটাকুলার সাইটস, ফ্লিটিং মানে কি, উড়ে যাচ্ছে। স্লাইডস স্ন্যাপড ইনটু অ্যান্সার আউট অফ ভিউ, দ্য স্নো, দ্য শাওয়ার অফ ডেব্রিস, দ্য মুন, দ্য লুমিং ক্লোজ অ্যান্ড বিগ, দ্য ড্যাজলিং সানশাইন। ভালো করে দেখো, চাঁদটা বারবার করে কাছে আসছে আবার বড় হয়ে যাচ্ছে, কখন হতে পারে এটা? চাঁদ কখন বড় হয়ে যায়? যখন আমরা চাঁদের কাছে যাব। ড্যাজলিং সানশাইন ফর ওয়ান্স আনফিল্টার্ড বাই লেয়ার অফ এয়ার। আমাদের তো ভাই সানশাইন এয়ার লেয়ারে, যেগুলো বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল তো ফিল্টার হয়ে আসে না, এটাই তো আমরা ছোটবেলা থেকে জানি। আনফিল্টার্ড মানে কি, তার মানে ফিল্টার হচ্ছে না। কোথায় হতে পারে? মহাকাশে। মহাকাশে গেলেই চাঁদকে বড় লাগবে। এবং দেখো এখানে বলছে যে প্রথমে কিছু তো ছিল বরফ ছিল, এবার তারপর বলছে হুট করে রিএন্টার স্প্ল্যাশিং ডাউন ইন 81 ডিগ্রি ইন সাউথ প্যাসিফিক, মানে প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান মানে প্রশান্ত মহাসাগর না, তাহলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে 81 ডিগ্রি কোথা থেকে চলে এলো? স্নো ছিল প্রথমে, বরফ, সেখান থেকে 81 ডিগ্রি কি করে এলো? এটা একমাত্র কোন ক্ষেত্রে হতে পারে? যখন স্যার একটাই ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে যদি স্যার কেউ পৃথিবীর বাইরে যায়, আর্থ এটা পৃথিবীর বাইরে যায় রকেট করে, যদি রকেট করে পৃথিবীর বাইরে যায় এবং তারপরে যখন রকেটটা ফিরে আসে, কারণ উপরে বরফ থাকতেই পারে কারণ প্রচন্ড ঠান্ডা বায়ুমণ্ডলের মধ্যে, যখন পৃথিবীতে সে পড়ছে তখন তো পৃথিবীতে গরম, তাহলে একমাত্র এটা হতে পারে জার্নি ইনটু আউটার স্পেস, এটাই ইন্ডিকেট করছে। তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার সি। অয়ন্তিকা ডন, সুদীপ মন্ডল, ভেরি গুড, খুব সুন্দর। জয়দীপ শাহ কারেক্ট আনসার করেছে, অন্বেষা বিশ্বাস কারেক্ট আনসার করেছে, প্রতিভা বসাক কারেক্ট আনসার করেছে, খুব সুন্দর। বোঝা গেল কিভাবে ভাবতে হবে জিনিসগুলোকে? ওটাই বলছি, এগুলো তোমাকে অনেক সময় ইনডাইরেক্টলিও দিতে পারে, এরকম না যে ডাইরেক্টলি দেবে। চলো দেখি পরেরটা করা দাও, পরেরটা তোমরাই করবে, করো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিজনস, কোন কারণের জন্য
কোন কারণের জন্য would one consider as more as possible for the warning lights to be on? মানে তুমি আমাকে বলো যে এই গল্পের ক্ষেত্রে সেটা জিনিসটা বলেনি, বলছে এদের মধ্যে কোন কারণে আমাদের ওয়ার্নিং লাইটস জ্বলতে পারে। এবার তুমি নিজের স্বাভাবিক বুদ্ধি দিয়ে ভাবো যে ওয়ার্নিং লাইটস কখন অন হয়, কখন অন হয় লার্নিং লাইটস? স্যার যখন আমাদের সামনে বিপদ থাকবে। দেখি জ্যাক ওয়াজ ইলিং, কারণ চেঁচানোর জন্য কখনো ওয়ার্নিং লাইট হয় না। দেয়ার ওয়াজ এ শাওয়ার অফ ডেব্রিস, শাওয়ার অফ ডেব্রিস রোজ দিনই আকাশে হচ্ছে, সব জায়গায় ওয়ার্নিং লাইট হচ্ছে না। তারপরে দা মুন ওয়াজ লুমিং, মুন লুমিং করলো তো কি হয়েছে ভাই, এদের জন্য কেন ইয়ে হবে, ক্লোজ অ্যান্ড বি, কাছে আসছে দূরে যাচ্ছে, এটার জন্য ওয়ার্নিং লাইটস হয় না। ওয়ার্নিং লাইটস হচ্ছে বিপদ লাগবে। দেখো ক্যাটাস্ট্রফি মানে কি, বিপদ বা দুর্যোগ। তাহলে যখন একটা ক্যাটাস্ট্রফি ইমিনেন্ট হয়, স্যার ইমিনেন্ট মানে কি, ইমিনেন্ট কথার অর্থ হচ্ছে ইমপেন্ডিং, অর্থাৎ যেটা হতে চলেছে, যেটা হওয়া বাকি আছে, এই বুঝি হলো। ধরো একটা গাড়ি ধাক্কা লাগাতে, তোমার আর কিছুক্ষণের মধ্যে ধাক্কা লেগে যাবে তোমার সাথে, তো তোমার গাড়ির ওয়ার্নিং লাইটস তখনই জ্বলবে, গাড়িটাকে সরাতে বলবে, সামনে থেকে গাড়ি এসে ধাক্কা লেগে যাবে। তাহলে সামনে যখন কোনো বিপদ আসে, এই বুঝি হলো, এরকম বিপদকে জানান দেওয়ার জন্য ওয়ার্নিং লাইটস জ্বলে। তাহলে ওয়ার্নিং লাইটস জ্বলবে, এ ক্যাটাস্ট্রফি ওয়াজ ইমিনেন্ট। তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার 3। ভেরি গুড, খুব সুন্দর। চলে আসবো নেক্সট। এই তো সবাই পেরে যাচ্ছ এবারে, আর তো চাপই নেই, এরকমই তো আসবে তোমাদের, কোনো চাপ নেই, খালি মাথাটাকে শান্ত রাখবে, সবগুলো অ্যান্সার হয়ে যাবে। চলো, দ্য স্টেটমেন্ট দ্যাট দ্য ড্যাজলিং সানশাইন ওয়াজ ফর ওয়ান্স আনফিল্টার্ড বাই দ্য লেয়ার্স, বলেই দিয়েছে এটা তোমাদের, তবুও তোমরা ট্রাই করো একবার। এই স্টেটমেন্টে যে বলেছে যে ফর ওয়ান্স আনফিল্টার্ড বাই লেয়ার্স অফ এয়ার, মানে সানশাইনটা, সূর্যের রশ্মিটা আনফিল্টার্ড হয়ে আমরা দেখতে পাচ্ছি, এয়ার দ্বারা ফিল্টার হচ্ছে না। তাহলে কোনটা হবে অ্যান্সার? দ্যাট দ্য সান ওয়াজ ভেরি হট, that there was no strong wind, that the air was unpolluted, none of the above। কোনটা হবে আনসার? দেখি কে কে বলতে পারে। সানশাইন আনফিল্টার্ড হয়ে আসছে, কিন্তু আমরা সাধারণত সানশাইনকে ফিল্টার্ড হয়েই পাই, ফিল্টার্ড হিসাবেই তো পাই না বায়ুমণ্ডলে। এটার মানেটা কি হবে, কোনটা হবে, তাড়াতাড়ি করে বলবে। স্যার প্রথম কথা হচ্ছে কেন এটা আনফিল্টার্ড, কারণ স্পেসের মধ্যে স্যার বাতাসই নেই, স্পেসের মধ্যে তো কোনো এয়ারই নেই, কোনো এয়ারই নেই, তাহলে আপনি কি করে ফিল্টার করবেন? এবারে উইন্ড মানে কিন্তু এয়ারের ফ্লো, উইন্ড মানে এয়ার নয়, উইন্ড মানে হচ্ছে এয়ার ফ্লো। তো এখানে দেয়ার ওয়াজ নো স্ট্রং উইন্ড, এখানে তার মানে কি হালকা উইন্ড আছে? আরে ভাই উইন্ডই নেই, এয়ার ফ্লোই নেই। সান ওয়াজ ভেরি হটের জন্য হচ্ছে না, এয়ার ওয়াজ আনপলিউটেড এর জন্য হচ্ছে না, নান অফ দ্য অ্যাবাভ আনসার হবে। তো অ্যাকচুয়ালি আনসারটা হতে হতো দেয়ার ইজ নো এয়ার, কোন স্পেসে কোনো এয়ারই নেই, তাই জন্য তো আনফিল্টার্ড হয়ে যাচ্ছে, ফিল্টার হতে পারছে না, ডাইরেক্ট এসে চোখে পড়ছে, তাই না? তাহলে তিনটা অপশনের মধ্যে কোনোটাই ঠিক নয়, কারণ আসল অ্যান্সার হওয়া উচিত স্যার স্পেসে যখন গেছে, তাহলে ওখানে তো এয়ারই নেই, বুঝতে পারলে? তাহলে আনসার কি হবে? নান অফ দ্য অ্যাবভ। এগুলো তোমাদের বিশাল ফোন দিয়ে আঁটবে কিন্তু, ঠিক আছে? এই ফোন দিতে পা দিলে হবে না, বিশাল ফোন দিয়ে আঁটবে, এই ফোন দিতে পা দিলে হবে না একদম, বুঝতে পেরেছো? কারণ স্পেস তো, হাওয়াই নেই, স্ট্রং উইন্ডের কথা বলছে না, বলছে স্ট্রং উইন্ড নেই, আরে তো হালকা উইন্ড আছে নাকি? হাওয়াই নেই, উইন্ডের প্রশ্ন আসছে কোত্থেকে? বুঝেছো? কমন সেন্স। চলো, ওই জন্য বলছি সাধারণ চিন্তা ভাবনা তোমাকে অনেক দূর নিয়ে যাবে। দ্য ফ্রেজ প্রি অকুপাইড গ্র্যান্ড মাদারলি এয়ার, মনে রাখবে এয়ার মানে বাতাস হয়, এয়ার মানে হচ্ছে আচরণও হয়, ঠিক আছে? কারণ আচরণকেও এয়ার বলা যেতে পারে, হাব ভাব, যাকে আমরা বাংলায় বলি যে হাব ভাব, ওই কি বেশি হাব ভাব দেখাচ্ছিস, ওটাকে বলা হয় এয়ার বা এয়ার্স, ঠিক আছে? তো যাই হোক, এই যে কথাটা বলা হয়েছে এটা কি সিগনিফাই করা হচ্ছে, আগে দেখি কথাটা কার জন্য বলা হচ্ছে। দেখো, but I did not want to shoot the elephant, I watched him beating his bunch of grass against his knees with the preoccupied grandmotherly air that elephants have। তো এলিফেন্টস দের এই ব্যাপারটা থাকে, preoccupied grandmotherly air, তো এটার মানেটা কি দেখি বলো। কোনটা হবে? দেখো প্রিঅকুপাইড মানে কি, প্রিঅকুপাইড মানে বিজি, তাই তো, বিজি। আচ্ছা, কিন্তু এখানে শুধু বিজি আছে, কিন্তু আরো জিনিস রয়েছে, গ্র্যান্ড মাদারলি। তো গ্র্যান্ড মাদারলি কেমন হয়? ডিগনিফাইড হয়, অ্যাফেকশনেট হয়, এবং যেহেতু সে প্রিঅকুপাইড মানে কি, সে শান্ত হয়ে কাজ করছে,
এটাকে বলবো কাম। ডিসপোজিশন মানে রূপ বা প্রতিরূপ, তাহলে এখানে আনসার হয়ে যাবে 4 নম্বর, কাম, ডিগনিফাইড অ্যান্ড অ্যাফেকশনাল ডিসপোজিশন। প্রিঅকুপাইড গ্র্যান্ডমাদারলি এয়ার। ক্লিয়ার সকলে বুঝতে পেরেছো? এলিফ্যান্টের এটা থাকে, বিটিং হিজ ব্রাঞ্চ অফ হিজ গ্রাস এগেনস্ট হিজ নিস, মানে এমনি ঘাস ভাঙছে পা দিয়ে, আর কিছু না, পা রাখছে ঘাস ভেঙে যাচ্ছে, এটাই হচ্ছে। তো প্রিঅকুপাইড মানে কি, কোনো একটা কাজ করছে সে, তো সে কাম হয়ে আছে। ডিগনিফাইড অ্যান্ড অ্যাফেকশনাল ডিসপোজিশন, গ্র্যান্ডমাদারলি এয়ার, গ্র্যান্ডমাদাররা এরকমই হয়। তো আনসার করে দেবো 4 নম্বর। হয়েছে? আচ্ছা, ইজি হবে না, প্রিটেন্ড করছে না ও, প্রিটেন্ড ফিটেন্ড নয়, বিইং টোটালি আনকনসার্নড, আনকনসার্নডও বলেনি, যাই হোক। চলো এবারে চলে আসছি নেক্সট, 2 নাম্বার বলো। ফ্রম দ্য প্যাসেজ ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য অথার ওয়াজ, যে অথার আছেন এখানে, তিনি ইনএক্সপিরিয়েন্স হান্টার, মানে অতটাও বড় হান্টার হতে পারেনি, এখনো বাচ্চা আছে। কাইন্ড অ্যান্ড কনসিডারেট, প্রচন্ড দয়ালু। পজেসড উইথ ফিয়ার, প্রচন্ড ভীতু, এবং একটি ওয়ারিড ম্যান। বলো, দেখো এখানে তিনি বলেছেন বাট আই ডিড নট ওয়ান্ট টু শুট দ্য এলিফ্যান্ট, বলছে আমি এলিফ্যান্টকে শুট করতে চাইছি না। এবারে দেখো বলছে আই হ্যাড নেভার শট অ্যান এলিফ্যান্ট অ্যান্ড নেভার ওয়ান্টেড টু, আমি কোনোদিন একটা এলিফ্যান্টকে মারিনি এবং কোনোদিন চাইও নি মারতে, তার মানে অনেকবার এসছে এলিফ্যান্ট, তিনি চাননি। সামহাউ ইট অলওয়েজ সিমস ওয়ার্স টু কিল লার্জ অ্যানিমালস, তার মানে তিনি লার্জ অ্যানিমালস অনেকবার মেরেছেন, তাই জন্য তিনি বলছেন যে খুবই বাজে লাগে, তার মানে তার এক্সপিরিয়েন্স আছে। তার মানে আমি কি কখনোই ইনএক্সপিরিয়েন্স তো বলতে পারি না, কারণ তিনি তো অনেকবার বললেন যে লার্জ অ্যানিমালকে মারতেই কেমন বাজে লাগে। Besides there was the beast owner to be considered but I had got to act quickly, তাহলে কনসিডার মানে কি, তিনি কনসিডার করছেন এবং তিনি তার মধ্যে দয়াও আসছে যে ও কিছু করছে না তো আমি কেন ওকে কিছু করব, তাই এটার আনসার হয়ে যাবে কাইন্ড এন্ড কনসিডারেট, অপশন নাম্বার 2 হবে। কেন 4 করেছে? ওয়ারিড ম্যান কেন, কোথায় ওয়ারিড? ওকে এনেছে এলিফ্যান্টটাকে মারার জন্য, বলছে না মারবো না, ও তো কিছুই করছে না, দয়ালু না। সেকেন্ডারি ও তো কনসিডারও করছে যে ওর তো মালিকটাও আছে, মাহুত আছে ওর, জানো তো হাতির মালিককে মাহুত বলে, তো ওই মাহুতও আছে, তাহলে কেন মারতে যাবো আমি ওকে? তারপরে বলছে যে আমার না এমনিই বড় অ্যানিমাল মারতে বাজে লাগে, তার মানে আগেও অনেকবার বড় অ্যানিমালের সামনে এসছেন, তাহলে ইনএক্সপিরিয়েন্স বলা যায় না, ওয়ারিড বলা যায় না, ভীতুও বলা যায় না, কারণ তিনি সেখানে দাঁড়িয়ে আছেন, পালাচ্ছেন না, তিনি গুলিটা মারতে চাইছেন না। কেন? কারণ তার দয়া আসছে, ওর উপর করুণা আসছে, কিছুই করছে না, কেন মারবে ভাই? বুঝতে পারছো না? এখানে তো বলেই দিচ্ছে যে গ্র্যান্ডমাদারলি প্রিঅকুপাইড গ্র্যান্ডমাদারলি এয়ার, মানে ওকে দরকার, এলিফ্যান্টটা কাউকে পাত্তাই দিচ্ছে না ওখানে, ও এমনি নিজের মতন করে, তো কেন মারবো ওকে আমি? দয়ালু না জিনিসটা, অন্যান্য শিকার হলে তো শিকারীরা এতক্ষণ তো গুলি চালিয়ে দিত। নেক্সট চলো, দ্য অথর ডিড নট ওয়ান্ট টু শুট দ্য এলিফ্যান্ট বিকজ হি, এই যে এলিফ্যান্টটাকে কেন তিনি মারতে চাননি? ওয়াজ অ্যাফ্রেড অফ ইট, তিনি ভয় পেয়েছিলেন না, ভয় পাননি না তো পালিয়ে যেত নয়তো। ডিড নট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ শুটিং বিগ অ্যানিমালস, কে বলেছে? তিনি তো বলেছেন যে সামহাউ ইট অলওয়েজ সিমস ওয়ার্স টু কিল লার্জ অ্যানিমালস, মানে খুব বাজে লাগে বড় অ্যানিমালকে মারতে, তার মানে তিনি বড় অ্যানিমালকে মেরেছেন আগে, তার মানে এটাও আমাদের ভুল। Did not wish to kill animal which was not doing anybody any harm, did not find the elephant to be ferocious, তার মানে যে অ্যানিমাল কিছু করছে না তাকে তিনি মারতে চান না, তাহলে আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3। কারণ তুমি দেখো বলছে I had got to act quickly, I turned to some experienced looking Burmans who had been there when we arrived and asked them how the elephants had been behaving, they all said the same thing, he took no notice of you, if you left him alone but he might charge if you went close to him, মানে তুমি যদি কোনো বিরক্ত না করো কিচ্ছু বলবে না, কিছুই বলবে না, তাই না? তার মানে এখানে ডিড নট উইশ টু কিল অ্যানিমাল হুইচ ওয়াজ নট ডুইং এনিবডি এনি হার্ম, তাহলে দিস ইজ দ্য আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3। যে অ্যানিমাল কোনো ক্ষতি করছে না তাকে তিনি কেন মারতে যাবেন? এটা অ্যাকচুয়ালি জিম করবেটের একটা গল্পের, যাই হোক জিম করবেটেরই লেখা। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা আনসার চেঞ্জ করব, দেখো এইটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশনের লাভ, যে তোমার যদি কোনো আনসার ভুল হয়ে যায় তুমি পরবর্তীকালে সেটা বুঝতেও পারবে। যেমন দেখো দ্য ফ্রেজ প্রিঅকুপাইড গ্র্যান্ডমাদারলি এয়ার, এটাকে আমরা চেঞ্জ করব, কারণ কি এখানে কাম নয়, এখানে বিজি দেখাতে হবে, এবং প্রিঅকুপাইড মানে আগে থেকে কোনো কাজে বিজি হয়ে গেছে এবং তিনি কোনো দিকে পাত্তা দিচ্ছেন না। কিন্তু আনকনসার্নড হলে তো স্যার গ্র্যান্ডমাদারলি বিহেভিয়ারটা হবে না। তো অনেকেরই মনে হতে পারে যে 1 নম্বরে আমি ফিরে যাই এবং 1 নম্বরটাকে আনসার করি, যে বিং টোটালি আনকনসার্নড, আনকনসার্নড একদমই নয়, তোকে মারতে আসে তোমাকে তো মেরেই দেবে। তো যেহেতু এখানে অথার দেখতে পাচ্ছেন যে কিছুই করছে না, দ্যাট মিনস সে খুবই ডিগনিফাইড এবং অ্যাফেকশনেট, এবং তার মধ্যে ডিসপোজিশনও রয়েছে সেরকম প্রতিরূপ, এবং তার সাথে সাথে কাম,
মানে কোনো ফেরোসিটি নেই, শান্ত হয়ে রয়েছে। তো আমরা আলটিমেটলি এটাই আনসার করব। মনে হতে পারে অনেকের যে 1 নম্বরটা হয়তো আনসার হবে। কোনটা দেখে? এই যে এটা দেখে। যে হ্যাড বিন বিহেভিং, দে অল সেড দ্য সেম থিং, হি টুক নো নোটিস অফ ইউ। ও তোমাকে নোটিসই করছে না। ওকে ছেড়ে দাও, একা কিচ্ছু বলবে না। কিন্তু ওকে মারতে গেলে যদি তুমি কাছে এগাও তাহলে কিন্তু মেরে দেবে। তার মানে ওর মধ্যে সেই সেন্সটা তো কাজ করছে না, আনকনসার্ন তো বলা যায় না। চলে যাবো নেক্সট। কিছু না করলেও কিছু করবে না, হাতিরা এরকমই হয়। চলো নেক্সট। এ পার্সন হু অ্যাসপায়ার্স টু লিড, এবার দেখো আরেকটা প্যাসেজ। এ পার্সন হু অ্যাসপায়ার্স টু লিড কুড লার্ন ফ্রম দ্য হিস্ট্রি অফ ব্যাটেলস। আচ্ছা, বলছে যে মানুষটা স্বপ্ন দেখছে লিডার হওয়ার। কি বলছে? এ পার্সন হু অ্যাসপায়ার্স টু লিড, যে লিডার হওয়ার স্বপ্ন দেখছে, তার হিস্ট্রি অফ ব্যাটেলস, যুদ্ধের ইতিহাস থেকে সে কি শিখতে পারে? প্যাসেজ দেখে আনসার করো, দেখি কে কে পারে, ফটাফট করে প্যাসেজ দেখে আনসার করবে তাড়াতাড়ি। যে মানুষটা অ্যাসপায়ার করছে, অ্যাসপায়ার মানে তার ইচ্ছে আছে, স্বপ্ন আছে লিডার হওয়ার, টু লিড, মানুষকে লিড করার, তারা যুদ্ধের ইতিহাস থেকে কি শিখতে পারে? ভেবে চিন্তে আনসার করো, ঠিকঠাক করে আনসার করো সবাই। চলো পড়ি, কি শিখতে পারে দেখো। There is a modicum of truth in the assertion that a working knowledge of ancient, আমাকে দেখতে হবে কি শিখতে পারে। লার্ন খোঁজো, learn lesson, the famous battles of history for the lessons they contain for those of who lead or aspire to leadership। তার মানে কি? এ দেখো বলে দিয়েছে, যারা লিডারশিপ চায় করতে তারা একটা লেসন পেতে পারে কোত্থেকে? ফেমাস ব্যাটেলস অফ হিস্ট্রি, মানে হিস্ট্রির যে ব্যাটেল গুলো রয়েছে সেগুলো থেকে হিস্ট্রি কি সাচ এ স্টাডি কি করছে? সাচ এ স্টাডি উইল রিভিল সার্টেন কোয়ালিটিস অ্যান্ড অ্যাট্রিবিউটস হুইচ enabled the winners to win and certain deficiencies which caused the losers to lose। মানে তুমি যদি আগেকার দিনের ব্যাটেল গুলোকে ভালো করে পড়াশোনা করো, এগুলো স্টাডি করো, তাহলে তুমি জানতে পারবে যে একটা ব্যাটেল একটা লিডার কিভাবে হেরেছিল, কি কোন দোষে তারা হেরে গেছিল, অথবা যারা জিতেছিল তাদের কাছে কি এমন শক্তি ছিল বা কি এমন অ্যাডভান্টেজ ছিল যার জন্য ওরা জিতেছে। তো এই জিনিসটা শিখতে হবে, তো শিখতে পারবে। তাহলে এখানে কোনটা হবে? দ্য কোয়ালিটিজ অ্যান্ড ডেফিসিয়েন্সিস অফ কমান্ডার্স অফ দিস ব্যাটেলস। তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার 3। তাহলে তুমি যখনই এখান থেকে তো শিখতে পারবে যে কোন ডিসিশনের ফলাফল কেমন হয়, তাই না? যারা হারলো তারা কি এমন তাদের অভাব, যারা হারলো তাদের কি এমন অভাব, এবং যারা জিতলো তাদের কি এমন কোয়ালিটিজ, এই দুটো শেখার জন্য। একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো বলো সুরিয়া, বলো কি জিজ্ঞাসা করবে? হয়েছে? তাহলে আমি এখান থেকে খুঁজে বার করছি, আর কিছু করছি না, আমি কোনো বাংলা করছি না, কিছু করছি না। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সার্টেন কোয়ালিটিজ এন্ড অ্যাট্রিবিউটস হুইচ এনেবল দ্য উইনার্স টু উইন, যেগুলো একজন উইনার্সকে জেতালো, এবং সার্টেন ডেফিসিয়েন্সিস, কিছু অভাব, কিছু ঘাটতি, যেগুলো কোনো লুজার্স বা যারা হেরে গেছে তাদেরকে, তাদের হারার কারণটা কি, এটাই আমরা শিখতে পারি। যে লিডার যে হতে চায় তারা এগুলো পড়াশোনা করা উচিত, কারণ কোন ডিসিশনে কি ফলাফল হয় এগুলো সে অনেকটা প্র্যাকটিক্যালি শেষ। স্যার এনটিপিসির জন্য সাইকো টেস্ট দিতে হয়? এনটিপিসির জন্য সব পোস্টে সাইকো টেস্ট নাই, যেগুলো পোস্টে আছে কয়েকটাই পোস্টে সাইকো টেস্ট আছে। চলো নেক্সট। গুডস গার্ডে সাইকো টেস্ট আছে সম্ভবত, গুড গার্ডে। এএলপি তো সাইকো টেস্ট আছে, সাইকোমেট্রিক টেস্ট। এএলপি মানে লোকো পাইলট যেটা। আর নন টেকনিক্যাল প্লেসমেন্টের ক্ষেত্রে গুডস গার্ড যেটা আছে সেটাতে সাইকোমেট্রিক টেস্ট হয়। চলো আর একটা আছে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, যেটা এএসএম মনে হয়, ওটাতে আছে তোমাদের সাইকোমেট্রিক টেস্ট। ইন দ্য কনটেক্সট অফ ইন্টেলিজেন্ট ইন্টারপ্রিটেশন অফ কারেন্ট ইভেন্ট মিনস, ভালো করে দেখো এখানে যেটা বলা হয়েছে যে ইন্টেলিজেন্ট ইন্টারপ্রিটেশন অফ কারেন্ট ইভেন্ট, মানে আজকের যে দিনে যেগুলো ঘটনা চলছে, বর্তমান সময়ে দাঁড়িয়ে যে ঘটনাগুলোকে আমরা ইন্টারপ্রিটেশন করব সেগুলো ইন্টেলিজেন্ট ইন্টারপ্রিটেশন হবে। তো এখানে দেখো, তো এখানে বলা হয়েছে, দেখো যে এই ওয়ার্কিং নলেজ মানে কি, যেটা কাজে লাগানো যায়। এই লিডার হবে ও, তাহলে ব্যাটেল গুলো শিখতে হবে, ব্যাটেলে কি হয়েছিল সেগুলো হচ্ছে কাজের নলেজ ওর, তাই না? a প্লাস বি হোল স্কোয়ার ইজ টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা তোমার কাছে কাজের নলেজ নাও হতে পারে, বাট এটা যে কোনো ইঞ্জিনিয়ারের কাছে, বা যারা 3D প্রিন্টিং করছে, বা যারা মোবাইলের বা বিভিন্ন ভিএফএক্স করছে, তাদের কাছে কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার ইজ টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা বিশাল একটা বড় জায়গা। a প্লাস বি হোল স্কোয়ার
এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাইথাগোরিয়ান থিওরেমের অ্যালজেব্রিক ইকুয়েশন, অ্যালজেব্রিক রূপ। একটা যদি আমি এখানে সমকোণী ত্রিভুজ আঁকি, অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজটা হচ্ছে তিনটা স্কোয়ারের ক্ষেত্রফলের সমীকরণ। যে এটা দিয়ে একটা স্কোয়ার বানালাম, এটা এটা ধরো এ স্কোয়ার, এটা একটা, এটা ধরো বি আছে, তো এটা দিয়ে স্কোয়ার বানালে বি স্কোয়ার, আর এটা ধরো সি আছে, তো এটা দিয়ে স্কোয়ার বানালে সি স্কোয়ার। তাহলে এখানে কি করতে হবে, এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই তো নাকি? এটাই তো পাইথাগোরাসের সূত্র, তাই না? তো আমি যদি এখানে যে এই যে জিনিসটাই করছি এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমি যদি এদিকে নিয়ে নিই, বা এটা সি স্কোয়ার হতো, যাই হোক সি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি ওদিকে এ লিখেছি বলে তাই জন্য হচ্ছে। তো যাই হোক, তো এটা এই যে এই জিনিসটা, এই যে এটা একটা কি, এটা একটা সমীকরণ, তো তো এটা দিয়ে আমি তো একটা স্ট্রাকচার বানাতে পারছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার, সরি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো এখানে যদি আমি বি স্কোয়ার প্লাস বিসি, এখানে যদি আমি একটা প্লাস 2bc করে দিই, আর এদিকে যদি মাইনাস 2bc করে দিই, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এ স্কোয়ার মাইনাস 2bc যেটা হচ্ছে, আর এদিকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc, তাহলে এখানে বি প্লাস সি তার হোল স্কোয়ার হয়ে গেল। বি প্লাস সি তার হোল স্কোয়ার থাকলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2bc, তাই তো? এইটা তাহলে কি হচ্ছে, এই যে একটা ক্ষেত্রফল আছে, এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের থেকে যদি তুমি এই দুটো বাহুর গুণফলের দ্বিগুণকে যদি মাইনাস করো, ঠিক আছে, তাহলে এই যে আমাদের বি প্লাস সি এই দুটো যোগফলের স্কোয়ার তুমি পেয়ে যাবে। তাহলে কি, তাহলে ধরো সাপোজ কেউ একটা ক্যান্টিলিভার বানাচ্ছে, ঠিক আছে, ক্যান্টিলিভারের জন্য নততল বানাবে, একটা পার্ক বানাবে, ধরো ওই যে ধরনের রোলার কোস্টার গুলো বানাচ্ছে। তো রোলার কোস্টার যখন বানাবে, তখন তাকে কি করতে হবে, যে এই বরাবর তাকে নতিটা রাখার জন্য, এটা যে 90 ডিগ্রি কি করে হবে, ও কি আর চাঁদা দিয়ে মাপতে যাবে তখন 90 ডিগ্রি? চাঁদা দিয়ে মাপার যে জায়গা না, তো বড় সড়ো, তখন এই ধরনের ইকুয়েশনস গুলো কাজে লেগে যায়, খুব সুন্দর কাজে লেগে যাবে। ও কি করবে, এই বি আর সি কে যেটা গুণ হয়, যেটা বি আর সি, যে বি এবং সি এর যে দুটো এর যে গুণফল, ঠিক আছে, এই যে দুটো গুণফল, এটা তো একটা আয়তক্ষেত্রের গুণফল, এটা মানছো কিনা? আরে ভাই, এটা যদি একটা, এইটা হচ্ছে সি হয়, এটা যদি বি হয়, তো আমি যদি এটা দিয়ে একটা আয়তক্ষেত্র আঁকি, তাহলে তো এটা তো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো, তাই না? এটার যে গুণফল 2 দিয়ে যদি গুণফল করি, এবং তার সাথে যদি আমি এই যে এটার যে স্কোয়ারটা এটা যদি মাইনাস করে দিই, তাহলে আমার টোটাল এটার যে স্কোয়ারের যোগফল, তাহলে সেটা পেয়ে যাবো। এর সাথে পেলে তাহলে আমি নততলটা খুব সুন্দরভাবে 90 ডিগ্রিতে আনতে পারবো, কারণ ওখানে 90 ডিগ্রি মাপার জায়গা নেই। আমরা যেরকম কম্পাস কাগজে করি, একজন ইঞ্জিনিয়ার যখন স্টিল ফেব্রিকেশন করে, বা রেলের যখন উপর দিয়ে ব্রিজ গুলো বানায়, দেখবে এইরকম ব্রিজগুলো এখন হচ্ছে কলকাতা ইয়েতে আছে, কলকাতা স্টেশনে, এর নততলের মতো, যাতে ব্যাগ ট্যাগ নিয়ে সুবিধা হয়, দেখবে ইনক্লাইন প্লেন, সিঁড়ি নয়। তো ওইগুলো বানানো কিন্তু খুব চাপ, এবং ওখানে গিয়ে তুমি লম্বা লম্বি করে দিলাম মানে 90 ডিগ্রি হয়ে গেল, তা নয়। তো ওটার জন্যই আমাদের এই যে ভূমি, মাটি আর এই যে লম্বটা, এটা আমার ঠিকঠাক হয়েছে কিনা সেটা আমি এই ইকুয়েশনস থেকে পেয়ে যাব। কারণ ওখানে তো ইয়ে নেই, তো আমার কাছে ডিগ্রি নেই, তো ওখানে ডিগ্রি মাপবার। পৃথিবীতে এমনি একটু টেরি আছে, তো কি ডিগ্রি মাপবে তুমি? আর জল দিয়ে এখন আর করা হয় না, জলের বাবল দিয়ে করা হতো, কিন্তু ওটাতে প্রচুর এরর আছে, 30% 40% এরর আছে। তুমি দেখতেই পাও বিভিন্ন রকম, দেখবে কিছু কিছু স্টেশন আছে বাজেভাবে বানানো হয়, দেখবে ঝড়ে ফ্যাট করে ভেঙে পড়ে যাবে। ওই ব্রিজগুলো দেখবে অনেক জায়গায় ভেঙে পড়েছে, নতুন নতুন ব্রিজ বানানো হয়েছে, খবরেও পড়েছে হয়তো। তার মানে কি, ওইখানে এই ইকুয়েশন মানা হয়নি, ওই জল বাবল মাঝখানে এনে এনে 90 ডিগ্রি বানিয়েছে। তখন নাও হতে পারে অনেক সময়, কারণ মাটির যে এলিভেশন, নিচের যে মাটির এলিভেশন, ওটাও তো ফ্যাক্টর করে না। অত চাপ নিয়ে লাভটা কি আছে? তাহলে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার, এই জিনিসটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই যে সূত্রটা, এই সূত্রটা অনেক জায়গায় কাজে লাগে। এবং এই যে জিনিসটা কি, এটা তো আর ইঞ্জিনিয়াররা ধরে ধরে বানায় না, ওরা একটা ডিজাইনারকে দিয়ে দেয়, ঠিক আছে, ওরা টেমপ্লেট বানায়, ওই ডিজাইনার গুলো কিচ্ছু করে না, ওরা খালি ডিজাইনার বানায়। এই যে এই ধরনের সমীকরণগুলোতে খালি মান ফেলে, ম্যাটেরিয়ালের কত আসছে এবং কতটা ম্যাটেরিয়াল তৈরি হবে, মানে কত বড় বার তৈরি হবে, ওটা খালি ওরা দিয়ে দেয়, পুট করে দেয় যে এতটা বড় বার হবে, এদিকে এতটা বড় এলিভেশন হবে। ওরা ওটা কম্পিউটারে, ওই সেম ফর্মুলাই কম্পিউটারে দেওয়া আছে, ওরা খালি মেজারমেন্টটা দেবে, বেরিয়ে চলে আসবে। জন্য বলা নেই এ প্লাস বি হোল স্কয়ার কোনো কাজে লাগেনি জীবনে, অনেক জায়গায় কাজে লেগেছে, আমরা জানি না, সেটা বুঝতে পারি না। চলো, বোঝা গেছে? তো এটাই হচ্ছে জিনিস, তাহলে ওয়ার্কিং নলেজ হচ্ছে এটাই, যে যেটা কাজে লাগাতে পারি। এবারে দেখো, টু দ্য ইন্টেলিজেন্ট ইন্টারপ্রিটেশন অফ কারেন্ট ইভেন্টস, তার মানে এটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্ট ইন্টারপ্রিটেশন, রেশনাল এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন তো বলেনি, আমার ইন্টারপ্রিট করতে হবে।
ইন্টেলেকচুয়াল আউটলুক অন ইভেন্টস। আউটলুক মানে কি? দৃষ্টিভঙ্গি, মানে আমি কিভাবে জিনিসটাকে দেখছি। এবার ধরো এই যে ইতিহাস পড়া, এবারে ইতিহাস পড়ার যে ব্যাপারটা, অনেকে আছে গল্প পড়ছি, কেউ কেউ ইতিহাস পড়ে প্রচন্ড উদ্বুদ্ধ হয়, বাপরে ভাই আমাদের রাজারা এত বীর ছিল, আমিও বীর হব, এসব হয়। কিন্তু এগুলো ইন্টেলেকচুয়াল ইন্টারপ্রিটেশন নয়। আমার যদি ধরো কোনো একটা রাজাকে ভালো লাগে আর সে যদি যুদ্ধে হেরে থাকে, অবশ্যই আমি তার যুদ্ধটাকে খুব ভালো মতো পড়বো, কারণ এটা জানার জন্য যে আমার যে রাজাটাকে ভালো লাগতো তার কি কি এমন দোষ হয়েছিল যার জন্য ও ভুল হয়েছে। আজকালকার দিনে এই ব্যাপারটাই তো হয় না। লোকের দোষ দেখতে গেলেই ভাববে যে লোককে ছোট করছি। না রে ভাই, ছোট করছি না। যদি তোর দোষটা আমি ধরে নিই তাহলে আমি সেটাকে শুধরাতে পারবো বা আর রিপিট করবো না দোষটা, তাই না? তো ওই জন্য এটা কি করতে হবে? ইন্টেলেকচুয়াল আউটলুক অন ইভেন্টস, মানে আমি সবসময় একটা জিনিসকে রেশনাল ওয়েতে, রেশনাল এক্সপ্লেনেশন না হয়ে রেশনাল আউটলুক বলতাম, দৃষ্টিভঙ্গি বলতাম, তাহলে এটা একটা ভালো কথা ছিল। ঠিক আছে? তো ইন্টারপ্রিটেশন মানে কেউ সবাই নিজের নিজের মতো করে ইন্টারপ্রিটেশন করে, বাট সেটা বুদ্ধিদীপ্তর সাথে বা লজিক্যাল হলে খুব ভালো হয়। তাহলে এটা আনসার করে দেবো আমরা, ইন্টেলেকচুয়াল আউটলুক অন ইভেন্টস। নেক্সট হলো পরেরটা। আউটলুক মানে তো, লুক মানে তো দৃষ্টি না, তাকানো। তো আউটলুক মানে আমি বাইরে ওটাকে কিভাবে দেখছি, আমরা ওটার প্রতি দৃষ্টিভঙ্গি কেমন। চলো দেখো। এ বাবা, এ আবার কি হয়ে গেল? আচ্ছা চলো এটা বলো। দ্য এক্সপ্রেশন মোর দ্যান এ মডিকাম অফ ট্রুথ মানে কি? দেখো, দেয়ার ইজ এ মডিকাম অফ ট্রুথ ইন দ্য অ্যাসারশন দ্যাট এ ওয়ার্কিং নলেজ অফ এনশিয়েন্ট হিস্ট্রি, যাই হোক ইন্টেলিজেন্ট, বাট দ্য সেজ হু আটার দিস ওয়ার্ডস অফ উইজডম মাইট ওয়েল হ্যাভ অ্যাডেড সাম অন দ্য বেনিফিটস অফ স্টাডি। এবার দেয়ার ইজ এ মডিকাম অফ ট্রুথ, এখানে বলেছে দ্য এক্সপ্রেশন মোর দ্যান এ মডিকাম অফ ট্রুথ, কথাটা মানেটা কি? কোথায় আছে মোর দ্যান এ মডিকাম অফ ট্রুথ? কোথাও আছে? দেখো তো। মোর দ্যান এ মডিকাম অফ ট্রুথ, আচ্ছা এটা বাইরে থেকে কোশ্চেন দিয়েছে, ওকে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, মডিকাম অফ ট্রুথ কথাটা মানেটা হচ্ছে যে there is a modicum of truth is the assertion that a working knowledge of ancient history is necessary to the intelligent interpretation of current events. ইতিহাসকে বুঝলে তবেই আমরা কারেন্ট ইভেন্টকে ইন্টারপ্রেট করতে পারি। কি হতে পারে এরপরে? But the sage মানে জ্ঞানী ব্যক্তি, who uttered these words of wisdom might well have added something on the benefits of studying particularly the famous battles of history. তার মানে এটা, এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, এটা মোর দ্যান এ মডিকাম অফ ট্রুথ মানে হচ্ছে মোর দ্যান এ স্মল অ্যামাউন্ট অফ ট্রুথ। তার মানে জিনিসটাকে আমরা শুধু এইটুকু ধরে জাস্ট একটা পড়লাম, দুটো রাজার মধ্যে ঝামেলা হয়েছে, যুদ্ধ হলো, এই রাজা ওকে মেরে ফেললো, ওই রাজার রাজ্য নিয়ে নিল, এইটুকুকে খুব স্মল অ্যামাউন্ট অফ ট্রুথ হচ্ছে। আমি যদি দেখি যে এই রাজাটা কেন হারলো আর এই রাজাটা কেন জিতলো, এইটা যদি আমি শিখতে পারি, তাহলে হচ্ছে ইতিহাসের আসল পড়া। বুঝা গেল? তো এটা আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3, মোর দ্যান এ স্মল অ্যামাউন্ট অফ ট্রুথ। শুধুমাত্র এটা সত্যি নয়, সেটার একটা ইন্টারপ্রিটেশনও রয়েছে, তাই বলছি সত্যিরও ইন্টারপ্রিটেশন থাকে, ইন্টেলেকচুয়াল আউটলুক বা দৃষ্টিভঙ্গি থাকে। অ্যাকর্ডিং টু দ্য রাইটার স্টাডি অফ ফেমাস ব্যাটলস অফ হিস্ট্রি উড, আচ্ছা এই যে কেউ যদি ব্যাটলস অফ হিস্ট্রি গুলো মানে ইতিহাসের যে যুদ্ধগুলো সেগুলো যদি পড়ে খুব ভালো করে, তাহলে তার কি লাভ হবে? দেখো বলেছে মোর ইউজফুল দ্যান জেনারেল নলেজ অফ এনশিয়েন্ট হিস্ট্রি, দরকার নেই। তাহলে আমরা কি করব? প্রোভাইড ফুড টু মডার্ন লিডার্স ফর রিফ্লেকশন। ভালো করে দেখো, বেনিফিশিয়াল রিফ্লেক্ট কোথায় গেল? প্রোভাইড ফুড মানে ফুড দেবে, খাবার দেবে মডার্ন লিডারদেরকে তাদের রিফ্লেকশনটাকে চেনার জন্য। এবার দেখো, সাচ এ স্টাডি রিভিল সার্টেন কোয়ালিটিজ এন্ড অ্যাট্রিবিউটস, ঠিক আছে। এবার দেখো এখানে বলেছে and the student will see that the same patterns recurs constantly again and again throughout the centuries. আচ্ছা এখানে ফেমাস ব্যাটলস অফ হিস্টরি, দ্য লেসন্স দে কন্টেন্ট ফর দোজ অফ আস হু লিডার অ্যাসপায়ার টু লিডারশিপ। তার মানে কি? যারা লিডারশিপ করতে চাইছে, মডার্ন যুগে যারা লিডার হতে চাইছে, তাদেরকে জ্ঞান দিচ্ছে, তারপর তাদেরকে তারা সেই ফুডটা দিচ্ছে যাতে তারা মডার্ন লিডার হয়ে উঠতে পারে, যার জন্য তারা পুরনো যে ইতিহাসের যে ব্যাটলস গুলো সেগুলোর থেকে যে জ্ঞান, সেগুলো তাদেরকে কি করছে? তাদেরকে খাবার দিচ্ছে তাদের রিফ্লেকশনকে তৈরি করার জন্য। কারণ যদি কেউ যে কোনো একটা ফেমাস লিডারের খামতি আর তার বুদ্ধি মানে অ্যাডভান্টেজ, ভালো দিক খারাপ দিক, এগুলো যদি বিচার করতে থাকে, তাহলে সে অবশ্যই একটা পারফেক্ট লিডার হতে পারে। কারণ ওই লিডারগুলো যে ভুলগুলো করেছিল ও ওই ভুলগুলো করবে না, ঠিক কিনা? তো অনেকগুলোই শেখার ব্যাপার আছে। তাহলে এখানে আনসার করে দিলাম যে এই যে ব্যাপারটা, যে হিস্ট্রি অফ ব্যাটল, সেটা কাদের জন্য সব থেকে ভালো? যারা ভবিষ্যতে লিডার হতে চায়। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2। আমরা প্রথমেই তো পড়ে নিয়েছি যে এই জিনিসটা, যারা লিডার হতে চায়, যারা স্বপ্ন দেখছে যে হ্যাঁ ভারতের লিডার হবে বা কোনো কোথাও লিডার হবে, তাদেরকে অবশ্যই এই ধরনের যুদ্ধের কাহিনীগুলো পড়া উচিত। চলো নেক্সট। এবার বলছে
এই নলেজ অফ হিস্ট্রি ইজ নেসেসারি টু ইন্টারপ্রেট কারেন্ট প্রবলেমস বিকজ, কেন কারেন্ট প্রবলেমস কে বোঝার জন্য কেন হিস্ট্রি নলেজ দরকার, দেখে নাও নিচে লেখা আছে, বলছে and the student will see that the same patterns recurs consistently again and again throughout the centuries। আমরা দেখেছি যে এই যে রাজাদের ব্যাপার স্যাপার, যে ভুলগুলো রাজারা করে হেরেছে আর যে জিনিসগুলো বা ভালো কোয়ালিটির জন্য রাজারা জিতেছে, ওই সেম জিনিসের জন্যই কিন্তু বছরের পর বছর, শতকের পর শতক কিন্তু একই ঘটনা বারবার ঘটে যাচ্ছে, তাই না? আজকে আমাদের তো একটা পলিটিক্যাল পার্টি পড়ে গিয়ে একটা পলিটিক্যাল পার্টি শাসনে আছে, নিশ্চয়ই ওদের কোনো দোষ ছিল। সবসময় এটা বলা উচিত না পাবলিক কিছু যায় না, পাবলিক অশিক্ষিত। আরে ভাই, অশিক্ষিতর সাথে পড়াশোনা, ওই ওটা লিটারেট বলে ওটাকে, যখন আমরা ডিগ্রি আনি কলেজ থেকে ওটাকে লিটারেসি বলে, এটাকে এডুকেশন বলে না। তো এই যে কথাটা বলা যে পাবলিক একদম অশিক্ষিত, তারা ভোট দেয় না ওই জন্য, হ্যাঁ, তাই জন্য পলিটিক্যাল পার্টিটা হেরে গেছে, এগুলো ফালতু কথা, একদম একদম ফালতু কথা। কারণ শিক্ষা বই খাওয়া থেকে আসে না, শিক্ষা তো ভাই আমি ইন্দ্রিয়, আমি চোখে যা দেখছি তাই বলবো না, এমা আমি দেখতে পাচ্ছি আমার নেতা ওখানে গিয়ে জল চুরি করছে, তো আমি বলবো না? চোখে দেখছি আমি, সেরকম ভাবে তো আমি যদি এখন একটা লিডার হতে চাই, তো আমি দেখবো যে কে কি ভুল করেছে, কে কি ঠিকঠাক করেছে, তো সেটাকে বিচার করা রেশনালি, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে এখানে কোনটা আনসার হয়ে যাবে? দে মে বি রিপিটেশন অফ পাস্ট ইভেন্টস, তাই তো, রিপিটেশন হতে পারে, তাই জন্য এগুলো পড়া উচিত। তার মানে অতীতকে পড়লে বা হিস্ট্রিকে পড়লে আমরা বর্তমানের কারেন্ট ইভেন্টসকে ইন্টারপ্রেট করতে পারি। চলো আজকে এতটাই থাকলো। তো আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের কিন্তু যে টাইপের আমি করাচ্ছি এই টাইপেরই তোমাদের আসবে, যেরকম বুদ্ধি বা যেরকম মেথড ব্যবহার করছি এগুলোই ব্যবহার করতে হবে। ক্লাস কেমন লাগলো বলো? ভালো লাগছে সকলের ক্লাস? সবাই বুঝতে পেরেছো আজকের পড়া? অনেকেই আনসার করেছো, খুব সুন্দর সুন্দর আনসার করেছো, ভেরি গুড। 3 নম্বরে একদম সাংঘাতিক আনসার করেছে সকলে। জয়দীপ সাহা, অন্বেষা, কোয়েলও আনসার করেছে। সূর্য লোহার তো পরীক্ষায় কি হবে সেসব নিয়ে ঝামেলায় আছে। অন্বেষা, পবিত্র, কুহেলি, রঞ্জলি মাঝি খুব সুন্দর, মোস্তারেফা খাতুন খুব সুন্দর, অভিজিৎ মোদক, অর্ক, সবাই খুব ভালো আনসার করেছে, তনুশ্রী বিশ্বাস, সবাই খুব ভালো আনসার করেছে। কি বলছো গো? একদম নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাও ভাই। আমি বলছি রিডিং কম্প্রিহেনশনে তোমরা ফুল মার্কস নিয়ে আসবে, ফুল মার্কস। মাথাটাকে এই জায়গাটাকে ঠান্ডা রাখবে জাস্ট, আর কিচ্ছু না। বাকিটা চোখ করে দেবে তোমার, চোখ একদম চোখের উপর ধ্যান দাও, ঠিক আছে? রাত্রিবেলা করে ঘুমাও, চোখকে একটু রেস্ট দাও। এগুলো করতে গেলে কিন্তু ভাই পরীক্ষার আগের দিন ঘুমিয়ে যেতে হবে। তুমি যদি না ঘুমিয়ে পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু রিডিং কম্প্রিহেনশন তুমি পারবে না, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। তুমি নিজেই বুঝতে পারছো পুরো চোখের ব্যাপারে। তুমি যদি না ঘুমিয়ে পরীক্ষা দিতে যাও, চোখ ঠিক মতো কাজ করবে না। সবার আগে ঘুম কম হলে চোখের অসুবিধা হয়। তো অবশ্যই কিন্তু পরীক্ষার আগের দিন যারা সেকশন কন্ট্রোলের পরীক্ষা দিতে যাচ্ছ, অবশ্যই পরীক্ষার আগের দিন যেন 7 to 8 আওয়ার্স ঠিকঠাক যেন ঘুম হয়, ঠিক আছে? আজকের জন্য এতটাই থাকলো। অবশ্যই আশীর্বাদ, আশীর্বাদ তো ভাই আমার সাথেই আছে। তোমরা চাকরি পাবে, তারপরে তো পার্টি করবো ভাই আমরা। আমাদের তো পার্টি কারণ একটাই, চাকরি পায় বাচ্চারা, আমরা পার্টি করি। এটাই আমাদের পার্টি করার কারণ একমাত্র। আমাদের মোটিভেশন হচ্ছে তোমরাই। তো ভালো করে পড়াশোনা করো, আমরা আছি তোমাদের সাথে, এবং নাম্বার তোমাদের কাছে আছে আমার। অবশ্যই কিন্তু যে কোনো প্রবলেম হোক ইংরেজির, আমাকে তোমরা রিচ করতে পারো। ওকে, আজকের জন্য এতটাই থাকলো। চলো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট। টাইপিংটা বললেন না? হ্যাঁ, টাইপিং হয় তো ভাই, স্কিল টেস্ট তো হয়। ওরা যেগুলো টাইপিং, যখন ডিইওর কাজ থাকবে তখন সেখানে তুমি টাইপিং এর কাজ করবে, ঠিক আছে? টাইপিং এর জন্য আরো কিছু রয়েছে সম্ভবত, ওখানে একটা ক্লারিক্যাল পোস্ট হয়েছে তোমাদের সম্ভবত, নন টেকনিক্যালে ক্লারিক্যাল পোস্ট আছে, ওটাতে টাইপিং। যেগুলো ক্লারিক্যাল পোস্ট সেগুলো, যেগুলো অনফিল্ড পোস্ট সেগুলোতে টাইপিং লাগবে না, সেগুলোতে সাইকোমেট্রিক লাগবে। চলো আজকে এতটাই থাকলো, গুড বাই। চলো গুড নাইট।